আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপল এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। যারা আসলে এখন বর্তমানে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা দিয়ে অনেক দিন লম্বা একটা সময় পড়ালেখার বাইরে থাকবেন, তাদের জন্য আমি হাজির হয়েছি। সেটা হলো যারা ষষ্ঠ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আমি আন্তরিকভাবে দুঃখিত, ইলেকট্রোমেডিক্যাল নাই এখানে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের যারা ষষ্ঠ পর্বে উঠবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো এসি মেশিন 1। এই এসি মেশিন 1-এর আমরা দ্বিতীয় অধ্যায় থেকে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। এখন এইখানে ট্রান্সফরমারের ইএমএফ সমীকরণ, ট্রান্সফরমার আসলে দুইটা প্রকারের হয়। ট্রান্সফরমারের কাজ হলো এসি ভোল্টেজকে বাড়ানো অথবা কমানো। এখন এই ট্রান্সফরমার হলো দুই প্রকার, একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, আরেকটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার মানে হলো যে কম ভোল্টেজে বেশি ভোল্টেজে রূপান্তর করবে, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হলো যে বেশি ভোল্টেজটাকে কম ভোল্টেজে রূপান্তর করবে। এইটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখন এই যে দুইটা ট্রান্সফরমার, এই দুইটা ট্রান্সফরমারের আসলে দুইটা সাইড থাকবে, একটা প্রাইমারি সাইড, একটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে অনেকগুলো তারের প্যাচ থাকবে, সেকেন্ডারি সাইডে অনেকগুলো তারের প্যাচ থাকবে। এখন এই যে প্রাইমারির প্যাচ, এইটাকে আমরা বলবো এন পি, প্যাচটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব, আর পি দ্বারা বোঝানো হবে প্রাইমারি। এই যে এন পি দ্বারা বোঝানো হয়েছে প্রাইমারি প্যাচ সংখ্যা। এন এস মানে হলো সেকেন্ডারি প্যাচ সংখ্যা, এন দ্বারা প্যাচ আর এস দ্বারা হলো সেকেন্ডারি প্যাচ সংখ্যা। এখানে ফাই এম মানে হলো ম্যাক্সিমাম ফ্লাক্স বা সর্বোচ্চ ফ্লাক্স যেটাকে আমরা বলি। এখন এইখানে সর্বোচ্চ ফ্লাক্স বলতে এই যে ট্রান্সফরমারটা আপনি প্রাইমারিতে যতগুলা প্যাচ দিবেন, সেকেন্ডারিতে যদি তার তুলনায় কম প্যাচ দেন, তার মানে প্রাইমারিতে বেশি ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে প্যাচ কম থাকার কারণে আপনি ভোল্টেজটা কম পাবেন। ওইটার আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর প্রাইমারিতে যদি প্যাচ কম দেন কিন্তু সেকেন্ডারিতে যদি প্যাচটা বেশি দেন, ওইটারে আমরা বলি প্রাইমারিতে কম ভোল্টেজ দেওয়া হলে সেকেন্ডারিতে আপনি বেশি ভোল্টেজ পাবেন। অর্থাৎ প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে প্যাচ বেশি থাকলে সেকেন্ডারিতে ভোল্টেজ বেশি থাকবে, আর প্রাইমারির তুলনায় যদি সেকেন্ডারিতে প্যাচ কম থাকে তাহলে সেকেন্ডারিতে ভোল্টেজও কম থাকবে। প্যাচের উপরে ডিপেন্ডেন্ট ভোল্টেজ। এখন এইখানে আমাদের এইখানে প্রাইমারির প্যাচ সংখ্যা এবং সেকেন্ডারি প্যাচ সংখ্যা। এখন ফাই এম দ্বারা আমরা কি বুঝাইলাম, ফ্লাক্স জিনিসটা কি? যখনই আপনি এখানে একটা তার পেঁচাইলেন, এইটারে আমরা বলি কয়েল পেঁচানো। যখন আপনি এখানে কয়েলটা পেঁচাইলেন, যখন আপনি ভোল্টেজ প্রদান করবেন, তখন এই কয়েলের চারপাশে একটা চৌম্বকীয় রেডিয়েশন সৃষ্টি হবে। এই পাশের কয়েলের চারপাশে একটা চৌম্বকীয় রেডিয়েশন সৃষ্টি হবে। এই যে চৌম্বকীয় রেডিয়েশন, চৌম্বকত্ব, এটারে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। এইখানে যখন আমরা কয়েল বা তার পেঁচাই, তখন কিন্তু আমরা বেসিক ইলেকট্রিসিটি বা অনেক সাবজেক্টেই আমরা পড়ছি ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র হলো যখন কোনো তার বা কয়েলের দ্বারা ভোল্টেজ উৎপাদিত হবে, সেইটাই হলো ফ্যারাডের সূত্র। এখন আমরা এখানে ফাই এম দ্বারা বুঝলাম, এখানে চৌম্বকত্বটারে ফাই দ্বারা প্রকাশ করা হলো। এখন ফাই এম মানে হলো সর্বোচ্চ ফ্লাক্স। এখন আমরা আসি, এফ দ্বারা বোঝানো হয়েছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাথে আমরা আগে থেকেই পরিচিত। এখন আমরা টোটাল একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আপাতত একটু কল্পনা করি, যে এই টোটাল একটা ফ্রিকোয়েন্সি বা একটা ওয়েভ তৈরি করতে, একটা ফ্রিকোয়েন্সির মান আসতে আমরা মনে করলাম যে 1/f সেকেন্ড সময় লাগে। 1/f সেকেন্ড কেন দিলাম? আমরা মনে করলাম যে টোটাল ফ্রিকোয়েন্সি আছে 50, তাহলে একটা ফ্রিকোয়েন্সি উৎপাদন করতে কতটুকু সময় লাগছে? মনে করেন যে টোটাল ফ্রিকোয়েন্সি আছে 10, তাহলে একটা, এই 10 হলো 1 সেকেন্ডে উৎপাদন হয়েছে, তাহলে একটা উৎপাদন করতে কতটুকু সময় লাগছে? আমরা কি করব,
ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি না, তাহলে 0.01 সেকেন্ড সময় লাগছে না? বুঝছেন? তাহলে এখানে একটা ফ্রিকোয়েন্সি উৎপাদন করতে সময় লাগে 1/f সেকেন্ড। কারণ কি, টোটাল ফ্রিকোয়েন্সিটারে আপনি যদি এক দ্বারা যদি টোটাল ফ্রিকোয়েন্সি একরে যদি আপনি টোটাল ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ দেন, তাহলে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি উৎপাদন করতে সময়টা পেয়ে যাবেন। এখন এই হলো একটা টোটাল ফ্রিকোয়েন্সি, এ হলো পজিটিভ হাফ, এ হলো নেগেটিভ হাফ। এখন দুইটা স্থানেই কিন্তু সর্বোচ্চ ফ্লাক্সের মান আছে, অর্থাৎ সর্বোচ্চ মান, সব থেকে উপরের মান বা সব থেকে নিচের মান, ওইটার আমরা বলি হাইয়েস্ট বা সর্বোচ্চ বা ম্যাক্সিমাম। তাই না? আমরা এইখানে যখন আমরা ওয়েভটা এখানে গমন করতেছি, ওয়েভ বাইরে যখন উপরের দিকে উঠতেছি, তখন এই স্থানটাতে কিন্তু সর্বোচ্চ মান দেখা যাচ্ছে। আবার সর্বনিম্ন মান সব থেকে নিচের মান, আবার কিন্তু এই স্থানটা থেকে সর্বনিম্ন মানটা আমরা পাবো। তার মানে এখানে সর্বোচ্চ মান আপনি যে স্থানটাতে পাবেন, সেই স্থানটাতে যদি আপনি ডেফিনেশন করেন, ভাঙেন যদি, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সিটা 4টা ভাগে বিভক্ত হবে। কারণ এই যে পজিটিভ হাফটা অলরেডি কিন্তু 2টা ভাগে বিভক্ত হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। তাহলে এই পজিটিভ হাফ সাইকেলটা যেমন আমার 2টা ভাগে বিভক্ত হইলো, নেগেটিভ হাফ সাইকেলের ম্যাক্সিমাম স্থানটা বিবেচনা করলে এটাও তো আবার 2টা ভাগে বিভক্ত হয়েছে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সিটা আপনার 4টা ভাগে বিভক্ত হইলো। এই হলো এই 0 থেকে এই একটা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ। তাহলে আপনি এই ম্যাক্সিমাম ফ্লাক্স উৎপাদন করতে কতটুকু সময় লাগলো দেখেন। টোটাল ফ্লাক্সটা উৎপাদন করতে 1/f সেকেন্ড সময় লাগলে, এখন ম্যাক্সিমাম ফ্লাক্স উৎপাদন পর্যন্ত যাইতে হইলে সময়টা কি 4টা ভাগের একটা ভাগ সময় লাগবে না? তাহলে আপনি 1/f সেকেন্ডের স্থানে বলতে পারবেন 1/4f সেকেন্ড, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, আগের তুলনায় 4 ভাগের 1 ভাগ সময় এখন লাগবে। কারণ টোটালটাই যতটুকু সময় লাগছিল, এখন ম্যাক্সিমাম মানটা তো আমরা 4 ভাগের 1 অংশে গিয়েই পাচ্ছি। এই কারণে এখানে টাইমের মানটা আপনার আসবে t বলতে পারেন 1/4f সেকেন্ড। টোটালটাই 1/f সেকেন্ড, যেহেতু 4 ভাগের 1 ভাগে আমি ম্যাক্সিমাম মানটা পাচ্ছি, এই কারণে 1/4f সেকেন্ড নর্মাল কনসেপ্ট। এখন আমরা আসি ফ্যারাডের সূত্র অনুযায়ী। আমরা একটু যদি ফ্যারাডের সূত্রটা যদি একটু চিন্তা করি, যদি কল্পনা করতে যাই, ফ্যারাডের সূত্র কিন্তু জানি আমরা যে ফ্যারাডের সূত্রে বলা আছে যে কোনো তার বা কয়েলে ইএমএফ উৎপাদন হবে তখন যখন ফ্লাক্সের পরিবর্তন হবে, অর্থাৎ ফ্লাক্স যখন পাবেন তখন। আর উৎপন্ন ইএমএফ, যে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি উৎপন্ন ইএমএফ, যে ইএমএফটা উৎপন্ন হবে সেটা থাকবে ফ্লাক্সের পরিবর্তন, অর্থাৎ ফ্লাক্সের যে মানটা পাবেন ওইটার হারের সমানুপাতিক। এখন আমরা কিন্তু জানি যে ফ্লাক্সের পরিবর্তনের হার বা ফ্লাক্সের মানের হার যদি পাইতে হয়, তাহলে ফ্লাক্সটারে আমার সময় দ্বারা ভাগ করতে হবে। এখন এই ফ্লাক্সটা পাইতে আমার কতটুকু সময় লাগছে? 1/4f সেকেন্ড সময় লাগছে না? তাহলে আপনি এখানে যদি ফ্লাক্সের পরিবর্তনের গড় হার বা ফ্লাক্স পরিবর্তনের হার যদি আপনার পাইতে হয়, তাহলে অবশ্যই টোটাল ম্যাক্সিমাম ফ্লাক্সটারে উৎপাদিত সময় দ্বারা ভাগ করলেই তাহলে আমরা হার পাবো। কোনো কিছুর হার পাইতে হইলে অবশ্যই আপনাকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন আমার কি করতে হবে? উৎপন্ন ইএমএফ ফ্লাক্স পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে আমরা কি করব? ফ্লাক্স পরিবর্তনের হার যদি বের করতে হয়, তাহলে এই ম্যাক্সিমাম ফ্লাক্সটারে উৎপাদিত সময় দ্বারা ভাগ করতে হবে, তাইলেই আমরা হার পাবো। তাহলে আমরা বলতে পারি ফ্লাক্স পরিবর্তনের গড় হার = উৎপন্ন ইএমএফ, উৎপন্ন ফ্লাক্স হলো φm ডিভাইডেড বাই উৎপন্ন হইতে সময় লাগছে 1/4f সেকেন্ড, 1/4f। টোটাল ফ্লাক্সটারে আমরা সময় দ্বারা ভাগ করলাম। তাহলে আমরা কি করতে পারি? φm, এই যে ভাগটার আমরা গুণ করলাম, তাহলে 1/4f এর যেহেতু ওটা গুণ করে ফেলছি, ভাগের গুণে কনভার্ট করলে আমরা জানি নিচের ভগ্নাংশের হর লব হবে, লব হর হবে। অর্থাৎ 4f নিচে ছিল, 4f উপরে চলে যাবে, এবং 1 উপরে ছিল, 1 নিচে চলে যাবে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? তাহলে আমরা এটার ক্যালকুলেশন করলে 4φmf আমরা পাচ্ছি। এখন আমরা ফ্লাক্স পরিবর্তনের গড় হার পাইলাম। এখন এই ফ্লাক্স পরিবর্তনের গড় হারটা যদি পাই আমরা, তাহলে ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে উৎপন্ন ইএমএফটা কি সমানুপাতিক অবস্থায় থাকবে না? তাহলে ফ্লাক্স পরিবর্তনের হার পাইলে তাহলে সূত্র অনুযায়ী গড় ভোল্টেজ আমরা পাবো না? ভোল্টেজ বা এইখানে শালীন হয়, যেহেতু আমাদের সূত্রে ইএমএফ বলা আছে, তাহলে আমরা গড় ইএমএফ আমরা ইউজ করি, তাহলে আমাদের শালীনতা বজায় থাকে। তাহলে আমরা বলতে পারি সূত্র অনুযায়ী গড় ইএমএফ। তাহলে গড় ইএমএফ আমরা বলতে পারি ই অ্যাভারেজ, যেহেতু এখানে আমরা
প্রথমত গড় হার পাইছি, তাহলে ফ্লাক্স পরিবর্তনের গড় হার পাইছি, তাহলে এখানে ইএমএফটা পাবো গড় ইএমএফ। তাহলে ই অ্যাভারেজ মানে অ্যাভারেজ বা গড় ইএমএফ ইজুগাল টু আপনি বলতে পারেন 4 5 এখন দেখেন এই যে অ্যাভারেজ ভোল্টেজটা আসলে আমরা কখনোই ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করতে পারি না। ট্রান্সফরমার সলিউশন করতে হলে তো অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে। তাহলে আপনার এই যে অ্যাভারেজ ইএমএফটারে আপনার আরএমএস মানে নিতে হবে, অর্থাৎ ইএমএফ এর ভোল্টেজের আরএমএস ভ্যালু লাগবে, রুট মিন স্কয়ার। আমরা নর্মাল যে মানগুলা দেখি, চোখে যে দেখি, ওই মানটারে আমরা বলি আরএমএস ভ্যালু। কারেন্টের আরএমএস ভ্যালু আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করি, ভোল্টেজের আরএমএস ভ্যালু আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করি। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে আমার কি করতে হবে, এই যে অ্যাভারেজ মানকে আরএমএস ভ্যালুতে নিতে হলে সবসময় ফর্ম ফ্যাক্টর দ্বারা গুণ করতে হয়। ফর্ম ফ্যাক্টর কি আপাতত বাবা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা রাখারই দরকার নাই। ফর্ম ফ্যাক্টর কি এটা কোনো দরকারই নেই। ফর্ম ফ্যাক্টর আমার শুধু মনে রাখো যে ফর্ম ফ্যাক্টর মান 1.11, কারণ ফর্ম ফ্যাক্টর অত বিশ্লেষণ করার আমার কোনো দরকার আপাতত নাই, এই পরিমাণেও নাই, জীবনেও লাগবে না। বুঝছি? তাহলে আমরা কি করব, এই অ্যাভারেজ মান থেকে যদি আরএমএস মানে কনভার্ট করতে হয়, তাহলে এই অ্যাভারেজ মানটাকে ফর্ম ফ্যাক্টর অর্থাৎ 1.11 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাভারেজ ইএমএফ ব্যবহারযোগ্য নয়, তাই এটিকে আরএমএস মানে নিতে হবে। আরএমএস মানে নেওয়ার সিস্টেম হলো আরএমএস ইজ ইকুয়াল টু 1.11 ফর্ম ফ্যাক্টরের মান 1.11 গুণ অ্যাভারেজ ইএমএফ রে যদি 1.11 দ্বারা গুণ করা হয়, তাহলে আমরা মোট নর্মাল আরএমএস এর মান পাবো, যেটা আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করতে পারবো। এখন আমরা এই 1.11 এর সাথে ই অ্যাভারেজের মানটা বসাই। ই অ্যাভারেজের মান পাইছি 4 5mF, 1.11 ইন্টু 4 5mF। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 4.44 5mF। তাহলে এই ভোল্টেজ কয়েলের একটা প্যাচের জন্য। এই যে ইএমএফটা পাইলাম, এই ইএমএফ মূলত এই ইএমএফটা কয়েলের একটা প্যাচের জন্য। এই যে কয়েলগুলো পেঁচাইছি, একটা প্যাচের ইএমএফ আমরা পাইছি। কিন্তু আমার কয়েলে কি কখনো একটা প্যাচ থাকবে? ট্রান্সফরমার খুললে দেখবেন যে তামা পেঁচানো, কতগুলা তামা। তাহলে একটা প্যাচ তো আর থাকা সম্ভব না। সম্ভব? আমরা জানি যে এখানে ট্রান্সফরমারে অনেকগুলা প্যাচ থাকবে। তাহলে একটা প্যাচের ভোল্টেজ যদি পাই আমি, এইটা যদি একটা প্যাচের ভোল্টেজ হয়, তাহলে দুইটা প্যাচ হইলে এটার সাথে 2 গুণ করে দিলেই হলো না? দুইটা প্যাচের ভোল্টেজ পেয়ে যাব। তিনটা প্যাচ হলে তাহলে এইটার সাথে 3 গুণ করলেই হলো না? চারটা প্যাচ হলে 4 গুণ, 5টা প্যাচ হলে 5 গুণ। এখন আমি তো নির্দিষ্ট করে বলতে পারবো না রে বাবা যে এখানে কয়টা প্যাচ আছে। তাহলে আমার কি করতে হবে, এখানে একটা আমার অক্ষরিক মাত্রা ধরে নিতে হবে, একটা অক্ষর ধরে নিতে হবে, যে অক্ষরের মান নির্ধারিত থাকবে না। ট্রান্সফরমারের প্যাচ সংখ্যা 1000, ওই অক্ষরটার মান আইবে 1000। ট্রান্সফরমারের প্যাচ সংখ্যা 1500, ওই অক্ষরটার মান হবে 1500। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এই ভোল্টেজে কয়েলের একটা প্যাচের জন্য, এই যে এই ভোল্টেজটা কয়েলের একটা প্যাচের জন্য, তাহলে মোট উৎপন্ন ভোল্টেজ যদি বের করতে হয়, তাহলে আমরা দেখেন 4.44 5mF, 4.44 5mF এখানে গুণ করে দিছি এন। এন দ্বারা বোঝানো হবে প্যাচ সংখ্যা। এন এর মান, প্যাচ সংখ্যা 100 হইলে এন এর মান 100, প্যাচ সংখ্যা 150 হইলে এন এর মান 150, প্যাচ সংখ্যা 2000 হইলে এন এর মান 2000। ব্যাপারটা কি মজার কিনা, ক্লিয়ার কিনা ব্যাপারটা? এখন আমরা তো আসলে এই প্যাচটা দেওয়া হয়েছে দুইটা সাইডে, একটা প্রাইমারি সাইডে, একটা সেকেন্ডারি সাইডে। তাহলে আপনি এখানে দুই সাইডের প্যাচের জন্য যদি ভোল্টেজ বের করতে যান, তাহলে দুই সাইডে দুইটা ভোল্টেজ পাইবেন, একটা প্রাইমারি ভোল্টেজ বা প্রাইমারি ইএমএফ আর একটা সেকেন্ডারি ইএমএফ। তাহলে প্রাইমারি ইএমএফ যদি পাইতে হয়, তাহলে আমরা বলতে পারি প্রাইমারি ইএমএফ ইপি, ই দ্বারা বোঝানো হচ্ছে ইএমএফ, পি দ্বারা হলে প্রাইমারি। তাহলে আমরা কি করব, 4.44 5mF এটা কনস্ট্যান্ট। যদি আমি প্রাইমারির প্যাচ সংখ্যা গুণ দেই, তাহলে প্রাইমারির ইএমএফ পাবো। আর এইখানে 4.44 5mF যদি সেকেন্ডারি এনএস, সেকেন্ডারি প্যাচ সংখ্যা, যদি সেকেন্ডারি প্যাচ সংখ্যা গুণ দেই, তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজটা পাবো। তাহলে প্রাইমারির ভোল্টেজ পাইতে হইলে সব সূত্র ঠিক থাকবে, জাস্ট এন এর জায়গায় এনপি ইউজ করতে হবে। আর সেকেন্ডারির ইএমএফ পাইতে হলে সব সূত্র ঠিক থাকবে, জাস্ট এন এর জায়গায় এনএস মানে সেকেন্ডারি প্যাচটা ইউজ করবেন। প্রাইমারি প্যাচ সংখ্যা ইউজ করলে প্রাইমারি ইএমএফ, সেকেন্ডারি প্যাচ সংখ্যা ইউজ করলে সেকেন্ডারি ইএমএফ। ইজি কনসেপ্ট, নর্মাল।
আর এইটা আপনারা এখন থেকে প্রিপারেশন নিতে থাকেন, এটা আসার চান্স আছে 100% বলাটা আসলে ঠিক না, 99.95%। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। জাস্ট এই সূত্রটা তুলে দিবেন, চিত্র এই দুইটাই দিতে হবে, চিত্র দুইটাই দিতে হবে, এই অনুযায়ী আপনি প্রমাণটা করে দিবেন। এই প্রমাণটা যে আহামরি খুব কঠিন, যে বলবেন তার আসলে মানসিক কোনো সমস্যা আছে। 2-3 বার খাতায় করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে। আর আমি কিন্তু আপনাদের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দিচ্ছি। আপনাদের যেমন পরীক্ষার সময় যেমন পড়ার আগ্রহ থাকে, আমি আশাবাদী যে আপনাদের 12 মাস যদি এভাবে পড়ার আগ্রহ থাকে বা প্রথম থেকে যদি পড়ার আগ্রহ থাকে, তাহলে পরীক্ষার সময় আপনাদের এতটা বেগ পোহাতে হবে না। তো আমি আশা ব্যক্ত করি যে সকলের যেন 12 মাস না হোক, অন্তত পক্ষে সেমিস্টারে 3টা মাস পড়ালেখা করার সুন্দর আগ্রহ থাকে। সকলের কাছে এখন এই বিদায় নিব। আর সকলকে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে বড় করার জন্য যা করণীয়, যাদের কাছে শেয়ার করা উচিত তাদের কাছে আমি আশাবাদী অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।